আমি রাশেদের কাছে জানতে চাই, এই জোট ভাগাভাগি বা আসনের ব্যাপারে তিনি এই প্রশ্নটাকে বলেছেন ট্রিকি কোশ্চেন বলেছেন। এই প্রশ্নটার তিনি সরাসরি উত্তর দেননি। তিনি বলছেন যে সবার সঙ্গে আলোচনা করে রাষ্ট্র গঠন করবেন। আপনার কি মনে হয় আসলে নির্বাচনের ফলাফল কেমন হতে পারে, বা আসলে কি জাতীয় নির্বাচনের জাতীয় সরকারের কোনো কথা বলছেন কি? আসলে দেখেন, এই যে আমি এবং আপনি দুইজন টকশোতে, আচ্ছা বলেন আমাকে আপনি বাদ দেন, আপনি একা একা টকশো করতে পারবেন? পারবেন না। তার মানে কি লাগবেই, পার্টি লাগবেই। তার মানে কি? তার মানে বিএনপি যত বড় দলই হোক না কেন এককভাবে তারা নির্বাচন করতে পারবে না। দেখেন, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন কি হয়েছে? বিএনপিকে রাজপথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, জামাত মাঠে নামতে পারেনি, গুম খুন ক্রসফায়ার বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, তাই না? তখন তো আমরা রাজপথে ছিলাম এবং জনগণকে আমরা তখন সেই সাহসটা জুগিয়েছি যে আমরা রাজপথে আসি, আপনারা নামেন। দেখেন, আমাদের দল গণ অধিকার পরিষদ যখন 28 অক্টোবর 2023 সালে বিএনপির বিশাল সমাবেশে পুলিশ হামলা চালিয়ে সেটাকে তারা বানচাল করলো, ওই সময় কিন্তু লড়াইটা আমরা করেছি এবং তারপরে বিএনপি কিন্তু আর মাঠে নামতে পারেনি। বিএনপির নেতৃবৃন্দকে যেখানে পেয়েছে সেখানে গ্রেপ্তার করেছে এবং তারা বিভিন্ন জায়গায় কিন্তু এক ধরনের লুকিয়েছিল, বাধ্য হয়েছে। জীবনের মায়া তো আমাদের সবার আছে, সে সময় কিন্তু আমাদেরও তো মায়া আছে, কিন্তু আমাদের কাছে ওই যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা উঠে এসেছি এবং আমরা তরুণ বয়সে আসলে মানুষের জীবনের প্রতি মায়া আসলে কম থাকে, তো আমরা যে কারণে ঝুঁকি নিয়ে রাজপথে ছিলাম। তো যাই হোক, বড় দলগুলো যখন ভূমিকা রাখতে পারেনি তখন কিন্তু আমরা ভূমিকা রেখেছি। তার মানে কি? আমরা যে মাঠে থাকার কারণে পরবর্তীতে বিএনপি কিন্তু মাঠে নামতে পেরেছি, কারণ ওই মাঠে নামার যে পরিবেশটা স্মুথ করা, সেই কাজটা কিন্তু আমরা করেছি। এক্ষেত্রে বড় দলের যেমন ভূমিকা আছে, ছোট দলের ভূমিকা আছে, একে অপরের পরিপূরক। কাউকে বাদ দিয়ে আপনি এককভাবে সরকার গঠন করতে পারবেন না। আমি আসতেছি, একটু শেষ করি। তো সেই জায়গা থেকে আমি বলতেছি যে বিএনপিকে যেমন আমাদের লাগবে, আমাদেরকে বিএনপির লাগবে, এটা সবার ক্ষেত্রে, বা জামাতকে যেমন আমাদের লাগবে, আমাদেরকে জামাতের লাগবে। মানে সব দলের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে, কেউ কাউকে বাদ দিয়ে এককভাবে কিছু করতে পারে না। আওয়ামী লীগ এই যে 16 বছর ক্ষমতায় ছিল, এককভাবে পেরেছে। আওয়ামী লীগের সাথে 14 দল ছিল, জাতীয় পার্টি ছিল, এদেরকে ব্যবহার করে ক্ষমতায় ছিল। আমি অবৈধভাবে ছিল সেটাও বলতেছি, অবৈধভাবে থেকেছে, তারপরে দল লেগেছে। এখন বিএনপি বৈধভাবে ক্ষমতায় যাবে, থাকবে, সেক্ষেত্রে অবশ্যই তার মিত্র লাগবে। তারেক রহমান সাহেব তিনি সেটাই বুঝিয়েছেন। দেখেন, তার এই বক্তব্যের একটু পর্যালোচনা করি। আমি আজকে সকালবেলা ফেসবুকে ঢুকে তার এই বক্তব্যটা আমার সামনে আসলো, বিবিসির খবরটা। তো আমি সাথে সাথে বক্তব্য আমি 11 মিনিট মতো শুনলাম। এরপরে আমি ফ্রেশ হয়ে যখন রওনা দিব, আমার একটু প্রোগ্রাম ছিল, আমি গাড়িতে উঠে তার বক্তব্য আমি পুরোটা শেষ করলাম। ওই 11 মিনিটের পরে আমি মাঝে মাঝে প্রশ্ন শুনে আমি ভাবছিলাম যে কি উত্তর দেয় উনি, কোনো ভুল হয়ে যায় কিনা, বিতর্ক সৃষ্টি হয় কিনা। তা আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর এমনভাবে পেয়েছি যে তিনি নেতিবাচক প্রশ্নের উত্তর অত্যন্ত পজিটিভভাবে দিয়েছেন, চমৎকারভাবে তিনি সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। এই বিষয়ে একটু শেষ করি, আমার একটু মনে হচ্ছে যে পর্যালোচনা করা দরকার। ভাই তো বিএনপির নেতা, কিন্তু আমি যেহেতু বিএনপির না। হেলাল ভাই আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, দর্শকদেরকে জানিয়ে রাখি। দর্শক, বিএনপি কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। হেলাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি 21 রাতে। আমি আপনার কাছে আসবো হেলাল ভাই, তার আগে আমি রাশেদ খানের যে বক্তব্যটা দিচ্ছে সেটিকে আমরা শুনতে চাই রাশেদের কাছে। না, আমি সেটাই বলছিলাম যে ভাই তো বিএনপির নেতা, সে তো তার মতন করে সে তো এটা পজিটিভ ব্যাখ্যা করবে। আমি যেহেতু অন্য দলের নেতৃত্বের জায়গায় আছি, এজন্য আমি একটু ব্যাখ্যা করি। তো আমি দেখলাম যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তিনি অত্যন্ত পজিটিভভাবে দিলেন এবং আমি মাঝে মধ্যে ভাবছিলাম যে তিনি কি আসলে জামাতকে নিয়ে নেতিবাচক কোনো মন্তব্য করেন কিনা। আমি দেখলাম না, তিনি আসলে জামাতকে নিয়েও খুব পজিটিভভাবে এবং দারুণভাবে উত্তর দিলেন। যখন আওয়ামী লীগের প্রসঙ্গ আসলো, তিনি এই আওয়ামী লীগ নামটি মুখে নেননি, আপনি খেয়াল করে থাকবেন, না নিয়ে তিনি চমৎকারভাবে উত্তর দিয়েছেন। যখন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, আওয়ামী লীগের বিচারের বিষয়ে বিএনপির চিন্তা কি, দেখেন তখন তিনি তার যেভাবে নিপীড়ন হয়েছে, কথিত ১/১১ সরকারের সময় তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, তার মাকে কিভাবে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, কিভাবে তার ভাই মারা গেল, কিভাবে তাদেরকে ঘরছাড়া করা হলো, এই বিষয়গুলো তিনি সামনে এনেছেন। এখন এই বক্তব্যগুলো আসলে কিসের বহিঃপ্রকাশ? অর্থাৎ একজন নেতা
যেভাবে দমন পীড়ন নিপীড়নের শিকার হয়েছেন এবং সেই জিনিসগুলো তিনি সামনে এনেছেন, এইটাই প্রমাণ করে যে তিনি কোনোভাবেই যারা অত্যাচার করেছে তাদেরকে অবশ্যই তিনি ছাড় দিবেন বলে আমার কাছে মনে হয়নি। অর্থাৎ যারা বলে যে জাস্ট মানে আমার জায়গা থেকে আমি বলছি যে বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে অনেকে বলে যে বিএনপি তো লিয়াজু করবে, বা আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে প্রতিশোধ না, বরং যারা অন্যায় করেছে তাদের বিচার করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সেটা দরকার। এবং এই কথাগুলো তিনি, আমরা তো বলি মানে খুব মানে গরম গরম ভাষায়, তিনি অত্যন্ত স্মার্টলি এই উত্তরগুলো দিয়েছেন এবং আমার কাছে এই বক্তব্য মনে হয়েছে যে একটা 17 বছর পরে যেভাবে মিডিয়ার সামনে হাজির হওয়া দরকার ছিল ঠিক সেই যোগ্যতা তিনি অর্জন করেছেন এবং আগামীতে অনেকে তাকে প্রধানমন্ত্রী হিসেবে কল্পনা করছে। দেখেন এই উত্তরটাও চমৎকার ছিল। জনগণ যদি তাকে প্রধানমন্ত্রী বানায় সেক্ষেত্রে আলাদা বিষয়। অনেকে আছে না, দেখেন তাকে প্রশ্ন করছে যে আপনি কি প্রধানমন্ত্রী পদপ্রার্থী, তিনি কিন্তু এটাকে এক ধরনের ইগনোর করেছেন, এটা জনগণের সিদ্ধান্ত। এছাড়া আরো অনেক প্রসঙ্গ এসেছে, আমার কাছে বিষয়গুলো অত্যন্ত, তার উত্তরগুলো খুবই পজিটিভ লেগেছে এবং মনে হয়েছে যে তিনি লন্ডনে বসে শুধুমাত্র আসলে দলই পরিচালনা করেননি, এর পাশাপাশি তিনি লেখাপড়া, জ্ঞান অর্জন করা, যতটুকু যোগ্যতা অর্জন করা দরকার ছিল একজন আগামী রাষ্ট্রনায়ক হিসেবে, সেটা তিনি পূরণ করতে পেরেছেন।